ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে। এই ক্লাসটা খুবই একটা ইম্পর্টেন্ট ক্লাস, আপনারা ক্লাসটা বারবার রেকর্ড গুলো দেখবেন, হ্যাঁ। তো প্রথমেই আমাদেরকে ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে। ভালোভাবে কথা বলতে গেলে নাম্বার 1 পয়েন্ট হচ্ছে ভার্ব ফর্ম। ভার্ব ফর্ম না জানলে আমরা কখনো কথা বলতে পারবো না ইংলিশে, এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1। দেখেন বলা হচ্ছে মেক মানে তৈরি করা, মেড মানে তৈরি করেছিল বা তৈরি করেছিলাম, আরেকটা মেড হচ্ছে তৈরি করিয়াছে। V3 হচ্ছে ইয়াসো ইয়াসে, মনে রাখবেন। তারা একটা বাড়ি তৈরি করেছে, তারা ঢাকায় গিয়েছে। দেখেন গিভেন, সে আমাকে একটা কলম দিয়েছে। এখানে এই গিভ, একটু খেয়াল করি, এই যে গিভ শব্দটা, গিভ, গেভ, গিভেন, এর কোনোটাই ব্যবহার করে কিন্তু আমরা বাক্যটা তৈরি করতে পারবো না। গিভ গেভ দিয়ে হবে না, আমাকে গিভেন ব্যবহার করতে হবে। কখন? বললাম সে আমাকে একটা কলম দিয়েছে। দেখেন ড্রিভেন, ড্রাইভ, ড্রোভ, ড্রিভেন, DRIVEN। যদি বলা হয় মিতা গাড়ি চালিয়েছে, এখানে ড্রাইভ বা ড্রপ কোনোটাই কিন্তু আমাকে কাজে লাগবে না, ড্রাইভ বা ড্রপ কোনোটাই আমি ব্যবহার করতে পারবো না। আমাকে এই ধরনের বাক্যগুলা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, এই বাক্যগুলো করতে গেলে আমাকে V3 লাগবে। তো সেই হিসাবে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে ভার্ব ফর্ম দিয়েছি। এই ভার্ব ফর্ম গুলো আপনাদেরকে অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে। এরপর দেখেন আমাদের যে জায়গাটা আরো বেশি ইম্পর্টেন্ট, সেই জায়গাটা নিয়ে আমি একটু কথা বলি। সেটা হচ্ছে যে বেসিক কনসেপ্ট অফ লার্নিং ইংলিশ। আমাদের ইংরেজি শিখতে গেলে কোন কোন বিষয়টা আমরা সিরিয়াল মেইনটেইন করে শিখব। প্রথমত হচ্ছে আমাদেরকে শিখতে হবে, জাস্ট ওয়েট, ওকে। আমাদেরকে প্রথমত শিখতে হবে সেন্টেন্স বা বাক্য। কি দেখতে হবে বলেন? সেন্টেন্স বা বাক্য। আমরা জানি যে কতকগুলো শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাব সুন্দরভাবে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বা বাক্য বলে। ইংরেজি ভাষায় এই বাক্য দুই ভাবে গঠিত হয়ে থাকে, একটা হচ্ছে অর্থ অনুসারে, একটা গঠন অনুসারে। বাক্য কয়ভাবে গঠিত হয় আমরা সবাই জানি, একটা হচ্ছে অর্থ অনুসারে আর একটা হচ্ছে গঠন অনুসারে। আমরা সবাই খুব মন দিয়ে ক্লাসটা দেখবো আজকে। তো প্রথমে আমাদেরকে কি শিখতে হবে? সেন্টেন্স বা বাক্য। দেখেন একটা বাক্য যখন আমরা, এই যে আমি অনেকগুলো কথা আপনাদের সামনে বলছি, প্রত্যেকটা কথা কিন্তু এক একটা বাক্য মেইনটেইন করে কথাগুলো বলছি। হুম যে আমাদেরকে কি শিখতে হবে? আমাদেরকে শিখতে হবে প্রথমে সেন্টেন্স। দেখেন আমার কথাগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা সেন্টেন্স বা বাক্য। তো আমাদের প্রথমেই শিখতে হবে বাক্য। তারপর আমাদের একটা বিষয় শিখতে হবে সেন্টেন্স কম্পোনেন্ট, এটা আমাদের অবশ্যই জানতে হবে। সেটা হচ্ছে বাক্যের উপকরণ। বাক্য সম্পর্কে ধারণা পাওয়ার পর আমাদের বাক্যের উপকরণ সম্পর্কে জানতে হবে, অর্থাৎ একটি বাক্য কোন অংশটি সাবজেক্ট বা কর্তা, কোন অংশটি ভার্ব বা ক্রিয়া, কোন অংশটি অবজেক্ট বা কর্ম। এছাড়া এগুলো নির্ধারণ করা শিখতে হবে। তাহলে আমরা বাক্যটি সঠিকভাবে নির্ধারণ করতে পারবো। অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। সাবজেক্ট কাকে বলে, ভার্ব কাকে বলে, অবজেক্ট কাকে বলে, এটা আমরা ভিতরের দিকে পাবো। এরপরটা হচ্ছে আমাদেরকে দেখতে হবে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কিন্তু বাক্যের প্রাণ বলা হয়। প্রত্যেকটা বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বা পদ বলে। আমাদেরকে কি শিখতে হবে তৃতীয় নম্বরে? পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের বাংলাটা হচ্ছে পদ। নেক্সট আমাদের শিখতে হবে কি ভার্ব বা ক্রিয়া। চতুর্থ নাম্বার আমাদের জন্য থাকছে হচ্ছে ভার্ব বা ক্রিয়া। ভার্ব সম্পর্কে ধারণা রাখতে হবে। ভার্ব হচ্ছে এমন একটি শব্দ যা কোনো কিছু করা, হওয়া, থাকা, বোঝা ইত্যাদি বোঝায়। ভার্বের গুরুত্ব অপরিসীম, কারণ ভার্ব ছাড়া কোনো ইংরেজি বাক্য তৈরি করা সম্ভব নয়। এই জন্য ভার্বকে দ্য হার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয়। ভার্বকে কি বলা হয়? দ্য হার্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দেখেন বলা হচ্ছে যারা ইংরেজিতে ভোকাবুলারিতে দুর্বল তারা অনেকেই মনে করে যে আমার হয়তো ভোকাবুলারি সম্পর্কে ধারণা নেই, আমি কথা বলতে পারি না। এই ভোকাবুলারি বলতে প্রধানত ভার্বের ভোকাবুলারি গুলোকে ভালোভাবে আমাদেরকে জানতে হবে। কি একটা সুন্দর কথা বলেছে, তাই না? যে আমরা অনেকে মনে করি যে আমি ভোকাবুলারি জানি না। আচ্ছা দেখেন, মনে মনে একটু চিন্তা করেন তো, আপনি অনেক আউটের ভোকাবুলারি জানেন, যেমন ম্যাঙ্গো মানে আম, হেড মানে মাথা, হ্যান্ড মানে হাত। তো আপনি বাক্য যখন গঠন করতে পারবেন না, আপনি ভার্বের ভোকাবুলারি জানলেন না, আউটের ভোকাবুলারি কিন্তু আমরা অনেক জানি, তাহলে কি কোনো কাজ হবে? হবে না। ভার্ব ভোকাবুলারি বলতে মূলত ভার্বের ভোকাবুলারি আমাদের জানতে হবে, যে জায়গাটা এই মাত্র আমি আপনাদেরকে দেখালাম, এই যে জায়গাটা, সরি, ভোকাবুলারি বলতে এই দেখেন ভার্বের ভোকাবুলারি, এইগুলো আমাদেরকে বেশি বেশি করে
মুখস্থ করতে হবে আমরা যদি নতুন নতুন বাক্য তৈরি করতে চাই। হুম। এখান থেকে আমি এক দেখিয়েছি, যেমন বলা হচ্ছে যে এইটা দিয়ে যদি আমি একটা বাক্য করি, আহ কোনটা দিয়ে করা যায়, যে কোনো একটা দিয়ে আমি এখানে করলাম স্ট্যান্ড। হুম। তো যদি বলা হয় সে আমার পাশে দাঁড়িয়ে ছিল, হি স্টুড বিসাইড মি। দেখেন স্ট্যান্ড থেকে আমরা স্ট্যান্ডের ভি টু ফর্ম পাস্ট ফর্ম করলাম হচ্ছে স্টুড। দেখেছেন? তা এই স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়ানো, আমি বলেছি সে আমার পাশে দাঁড়িয়ে ছিল, তাহলে স্ট্যান্ডের পাস্ট ফর্ম হচ্ছে ভি টু ফর্ম হচ্ছে স্টুড। এইটা যদি আমরা জানি, আমরা বাক্যটা অনায়াসে তৈরি করতে পারবো। তো আমাদেরকে ভোকাবুলারি বলতে মূলত এই ভার্বের ভোকাবুলারি ভালোভাবে জানতে হবে। এর পাশাপাশি প্রতিটা ভার্বের যে ফর্ম, অর্থাৎ কনজুগেশন আর ভার্ব ফর্মস, সেটা জানতে হবে। নেক্সট হচ্ছে আমাদের শিখতে হবে টেন্স বা কাল। কি শিখতে হবে বলেন? টেন্স বা কাল। আমাদেরকে জানতে হবে টেন্স বা কাল কেমন। টেন্সের অর্থ হচ্ছে সময়। টেন্স মানে কাল বা সময়। তো এটা কিভাবে হয়? ভার্বের যে রূপের পরিবর্তন, ক্রিয়ার যে রূপের পরিবর্তন, এটাই কিন্তু মূলত টেন্স। ইট মানে হচ্ছে খাওয়া, এট মানে হচ্ছে খেয়েছিল বা খেয়েছিলাম, আর ইটেন মানে হচ্ছে খেয়েছে, খাইয়াছে। ইট এট ইটেন। আমি ভাত খাইয়াছি বা আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। দেখেন ভালোভাবে যদি আমরা এগুলো খেয়াল করি, তো এই টেন্সটা কিন্তু আমাদেরকে অবশ্যই ভালোভাবে জানতে হবে। আরেকটা বিষয় হচ্ছে মডাল সেমি মডালের ব্যবহার। আমি গত একটা ক্লাসে আপনাদেরকে দেখিয়েছিলাম যে মডাল এবং সেমি মডালের ব্যবহার। এরপর আমাদের সর্বশেষ যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আমরা অনেক কথা অ্যাক্টিভে বলি, আবার অনেক কথা আমরা প্যাসিভে বলি, তাই না? অ্যাক্টিভে কি কথা বলা যায়? যেমন আমি ভাত খাই, ভাত আমার দ্বারা খাওয়া হয়। আমি ফুটবল খেলি, ফুটবল আমার দ্বারা খেলা হয়। সে একটি বাড়ি তৈরি করেছিল, একটা বাড়ি তার দ্বারা তৈরি করা হয়েছিল। দেখেন এখানে প্রত্যেকটা জায়গায় সাবজেক্ট সরাসরি উপস্থিত আছে, সেইটাকে আমরা অবজেক্ট ধরে আমরা ভয়েস চেঞ্জ করেছি, প্যাসিভ ভয়েস করেছি, তাই না? কিন্তু যদি বলা হয় বাইযুক্ত প্যাসিভ হবে না, যেমন এখানে বলেছি আই ইট রাইস, আমি ভাত খাই, আর ভাত আমার দ্বারা খাওয়া হয়, রাইস ইজ ইটেন বাই মি। দেখেন এই বাই ছাড়া ভয়েস চেঞ্জ আমরা বেশিরভাগ জায়গায় দেখে থাকি। ইংলিশ নিউজ পেপার দেখবেন, কোনো ইংলিশ আর্টিকেল দেখলে, কোনো ইংলিশ বই পড়লে আমরা কিন্তু এই প্যাসিভের ব্যবহার বেশি বেশি করে দেখতে পারি। তো বলা হচ্ছে কি এখানে, যে মাছ বিক্রি করা হয়, চাউল বিক্রি করা হয়, বই মেলায় বই বিক্রি করা হয়। দেখেন কারা করে, কে করে, কোনো কর্তার নাম নেই। আর যেখানে কর্তা উপস্থিত থাকে না, কর্মটাই ওই কর্তার ভূমিকাটি পালন করে, কর্মপ্রধান বাক্য, সেগুলোকে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস। সেগুলোকে কি বলা হচ্ছে? প্যাসিভ ভয়েস। হুম। তো এই প্যাসিভ ভয়েসটা কিভাবে করতে হয় আমরা সেই বিষয়গুলো একটু জানবো। তো দেখেন আমাদের এখানে প্যাসিভের বিষয়গুলো আমরা দেখলাম, মানে আমাদের কি কি জানতে হবে। তো আমাদের আরো একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমরা এট এ গ্লান্স একটু দেখে আসবো আমরা কি কি পড়বো। প্রথমে পড়তে হবে সেন্টেন্স, অর্থাৎ বাক্য। তারপর আমরা পড়বো হচ্ছে সেন্টেন্স কম্পোনেন্ট, বাক্যের উপকরণ। এটা কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের প্রত্যেকদিন পড়ার ভিতরে থাকে। সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। সেন্টেন্স কম্পোনেন্ট, বাক্যের উপকরণ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এরপরটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এরপর কি বলা হবে? পার্টস অফ স্পিচটা আমাদেরকে খুব ভালোভাবে শিখতে হবে। তারপর হচ্ছে ভার্ব বা ক্রিয়া চতুর্থ নাম্বারে। পঞ্চম নাম্বারে হচ্ছে টেন্স বা কাল। তারপর হচ্ছে মডাল সেমি মডাল। আর এরপর সর্বশেষ বিষয়টা হচ্ছে ভয়েস চেঞ্জ। সর্বশেষ যে কথাটা বলেছি সেটা আমাদের কি শিখতে হবে? আমাদেরকে ভয়েস চেঞ্জ সম্পর্কে খুব ভালো ধারণা রাখতে হবে। এই বিষয়গুলা কিন্তু আমাদেরকে স্পষ্ট ধারণা রাখতে হবে। হুম। পুতুল দিদি এবং লিপিকা দিদি, প্লিজ আপনারা একটু বলবেন কি বলছি আমি, এতক্ষণ বুঝতে পারছেন যে কি কি আমাদেরকে শিখতে হবে? হ্যাঁ, এখানে এই বিষয়গুলা ধারাবাহিকভাবে যদি আমরা শিখতে পারি, তাহলে কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা অতি সহজে শিখে আমরা কথা বলতে পারবো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তো আমরা দেখেন এই ধারাবাহিকতা মেইনটেইন করতে গিয়ে আমাদের হয়তো কখনো একটু রুটিন গুলা এলোমেলো হতে পারে, কিন্তু আমি যে বিষয়গুলা এই ক্লাসের ভিতরে দেখালাম, 7টা বিষয়, এই 7টা বিষয় আমরা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করব। কিন্তু মনে করেন আমরা টেন্সটা শিখে
আমরা যদি একটু আর্টিকেলটা শিখতে চাই, বা টেন্সটা শেখার পর আমরা যদি একটু সেন্টেন্স কম্পোনেন্ট, বা টেন্সটা শেখার পর আমরা যদি আহ এখানে রয়েছে যেমন সেমি মডাল অক্সিলারি ভার্বস, পার্টস অফ স্পিচ, অর্থাৎ আমরা ধারাবাহিকভাবে না শিখলে, মানে ধারাবাহিকতা অবশ্যই থাকবে, কিন্তু আমাদের এই 7টি বিষয় খুব ভালোভাবে শিখতে হবে। তো আজকে আমরা প্রথমত সেন্টেন্স নিয়ে একটু কথা বলবো, যেহেতু প্রথমেই রয়েছে সেন্টেন্স এবং সেন্টেন্স কম্পোনেন্ট। প্রথমে আমরা দেখব হচ্ছে সেন্টেন্স এবং সেন্টেন্স কম্পোনেন্ট। নাসরিন আপা, আসসালামু আলাইকুম। ক্যান ইউ হেয়ার মি? নাসরিন আপা? হ্যাঁ, আপনি অনেক আ- হ্যাঁ, ভালো আছে। আপনি অনেক লেট করে, দেরি করে জয়েন করেছেন। আমি 8টারও আগে, ক্লাসটা 8টা 2-1 মিনিট আগে শেষ শুরু করেছি। আমি অনেক কিছু বলে ফেলেছি, অনেক গুরুত্বপূর্ণ, এবং আজকে আপনি ঠিক যেভাবে চাচ্ছিলেন সেই বেসিকের ক্লাসটাই নিচ্ছি। আপনি ক্লাস রেকর্ডটা একটু দেখে নেবেন। হ্যাঁ, অনেক কিছু আমি বলে ফেলেছি এই 12 মিনিটের ভিতরে। আপনি তো এইমাত্র জয়েন করলেন। আচ্ছা, যাই হোক, তো দেখেন এখানে আমি যে মেইন যে বিষয়গুলো ফোকাস করেছি, সেটা হচ্ছে আমাদের কি কি শিখতে হবে এই ল্যাঙ্গুয়েজটা যদি আমরা সহজে শিখতে চাই। তো একেবারে সর্বশেষ 7 নাম্বারের যে বিষয়টা, 7 নাম্বারে, সপ্তম নাম্বারে, সেটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। এর উপর যেটা ছিল সেটা হচ্ছে মডাল অ্যান্ড সেমি মডাল ভার্ব। তো দেখেন প্রথমে যে বিষয়টা বলা হচ্ছে সেটা হচ্ছে, প্রথমের বিষয়টা হচ্ছে সেন্টেন্স বা বাক্য। হুম বলা হচ্ছে অর্থ অনুসারে সেন্টেন্স আর গঠন অনুসারে সেন্টেন্স। অর্থ অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। আর গঠন অনুসারে সেন্টেন্স হচ্ছে 3 প্রকার। সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স। অর্থ অনুসারে বাক্য 5 প্রকার এবং গঠন অনুসারে 3 প্রকার, যার বিস্তারিত আলোচনা পরবর্তী লেসনগুলোতে আমরা ধীরে ধীরে পাবো। এই বাক্যগুলো সম্পর্কে সঠিক ধারণা থাকলে আমরা সহজেই যে কোনো রিডিং প্যাসেজ পড়ে তার অর্থ বের করতে পারবো। তো দেখেন, আমরা যদি টেন্সটা নিয়ে সর্বপ্রথম কথা বলি, তো টেন্স হচ্ছে কোনো কাজ শেষ হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। কি বললাম? কোনো কাজ শেষ হওয়ার সময়কে টেন্স বা কাল কাল বলে। যেমন আমি এখন আপনাদের সামনে কথা বলছি মাইক্রোফোনে, তাই না? কথা বলছি, কি করছি? কথা বলছি। অর্থাৎ এই মুহূর্তে কিন্তু আমি কথাটা বলছি। এই মুহূর্তে আমি কি করছি? কথাটা বলছি। এটা কোন টেন্স? এটা কি অতীতকাল হবে, নাকি ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল হবে? নিশ্চয়ই না। এটা আমি বর্তমান কালে কথা বলছি। 3টা কাল কিন্তু আপনাকে খুব ভালো করে বুঝতে হবে, যে বর্তমান কাল কেমন হয়, অতীতকাল কেমন হয়, আর ভবিষ্যৎকাল কেমন হয়। তো আমি কথা বলছি, আমি ভাত খাচ্ছি, তারা স্কুলে যাচ্ছে, তারা মাছ ধরছে, সে গান গাচ্ছে, এগুলা কিন্তু সব প্রেজেন্ট টেন্স। তো বলা হচ্ছে কোনো কাজ সম্পাদনের, জাস্ট হেয়ার ইউ ক্যান সি, কোনো কাজ সম্পাদনের নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সময়কালকে টেন্স বলে। ইংরেজি টেন্স গঠনের জন্য টেন্সের গুরুত্ব অপরিসীম। ইংরেজি সেন্টেন্স গঠনের জন্য টেন্সের গুরুত্ব অপরিসীম। ইংরেজিতে বিভিন্ন সময় কাল নির্দেশ করার জন্য টেন্সের বিভিন্ন ফর্ম ব্যবহার করা হয়। টেন্সের মোট 12টি ফর্ম রয়েছে। সকল ইংরেজি বাক্য এই 12টি ফর্মের যে কোনো একটি দিয়ে গঠন করা যায়। দেখেন, আমরা যে কথা বলি, এই কথাগুলা, এখানে যে 12টা ফর্ম রয়েছে, এর যে কোনো একটির ভিতরে পড়বেই পড়বে। পৃথিবীতে যত রকমের বাক্য রয়েছে, কোনো না, মানে প্রত্যেকটা বাক্য কোনো না কোনো টেন্সের অধীনে পড়বে। দিজ আর 3 টাইপস অফ সেন্টেন্সেস। দেখেন, প্রেজেন্ট টেন্স হচ্ছে বর্তমান কাল, পাস্ট টেন্স হচ্ছে অতীতকাল, আর ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকাল। ফিউচার টেন্স হচ্ছে কোন কাল বলেন? ভবিষ্যৎকাল। এখন আমরা দেখব কিভাবে এই টেন্সগুলো পরিবর্তন হয়। দেখেন, আমরা একটি মাত্র ভার্বের সাহায্যে সেটা ব্যবহার করি। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। হি ইটস রাইস, সে ভাত খায়। এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের একটা বাক্য। এই বাক্যটা কোন টেন্সের ভিতরে পড়বে? এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এরপর দেখেন, হি এট রাইস, সে ভাত খেয়েছিল। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এইটা কোন টেন্সের ভিতরে পড়বে? খেয়েছিল, এটা হচ্ছে পাস্ট টেন্সের ভিতরে পড়বে। আর যখন বলবো আই শ্যাল ইট রাইস, হি উইল ইট রাইস, সে ভাত খাবে বা আমি ভাত খাবো। খাবো মানে সময়টা এখনো এসে পারেনি, এটা রাত 10টায়। যেমন আমি এখন পড়াচ্ছি রাত 8টা বাজে, আমি আপনাদের পড়ানো শেষ করে রাত 10টায় ভাত খাবো। সময়টা কিন্তু এখনো অনাগত, এটা হচ্ছে ভবিষ্যৎকাল।
যদি বলা হয় আমি ভবিষ্যতে একজন ডাক্তার হব, আমি ভবিষ্যতে আমেরিকায় যাব, আমি ভবিষ্যতে তাকে সাহায্য করব, তাহলে এগুলা হচ্ছে ফিউচার টেন্স। এখন দেখেন এই টেন্সগুলা খুবই সহজ, আমি বারবার এই কথাটা কেন বলি, প্রত্যেকটা টেন্স দেখতে একই রকম। কিভাবে? যেমন যদি বলা হয় প্রেজেন্ট টেন্সটা হচ্ছে চার ভাই, প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, পরেরটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পরেরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এবং তারপরেরটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, পরেরটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পরেরটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, পরেরটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আমি এখানে প্রেজেন্ট এবং শেষের যে টেন্স এই অংশটা যদি বাদ দেই, তাহলে বলতে পারি হচ্ছে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। কি বললাম? ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। দেখেন তাহলে এখানে কি করেছি, এখানে কিন্তু আমি চারটা টেন্সের নাম বলেছি। ইনডেফিনিট অর্থ সাধারণ, যদি বলা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সাধারণ বর্তমান কাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান বা চলমান বর্তমান কাল, প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরা ঘটিত বর্তমান কাল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর অর্থ হচ্ছে পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল। তো এই যে চারটার বাংলা বলেছি, এই চারটা টেন্সের বাংলা কি হবে? নাসরিন আপা একটু বলবেন প্লিজ। আমি যে চারটা টেন্স বললাম, এই চারটা টেন্স বলবেন এবং চারটা টেন্সের নাম বলার পরে এদের বাংলাটা একটু বলতে হবে। নাসরিন আপা প্লিজ, ক্যান ইউ হেয়ার মি? একটু সাড়া দিতে হবে। আমি কথা বলার সঙ্গে সঙ্গে একটু কথা বলতে হবে। নাসরিন আপা একটু বলেন প্লিজ। চারটা টেন্স বলেছি, চারটা টেন্সের বাংলা নাম বলতে হবে, আর এদেরকে কিভাবে ইংরেজিতে বলা যায় বলেন, আমি যেভাবে বুঝিয়েছি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সাধারণ বর্তমান কাল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর বাংলা অর্থ কি হবে বলেন? হুম। আপনি মন দিয়ে শোনেন নাই, হ্যাঁ আপনি মন দিয়ে শুনতে পারেন নাই হয়তো, অন্য জায়গায় আপনার মনটা রয়েছে, আপনি অমনোযোগী রয়েছেন। হ্যাঁ, আমার কথাগুলো কিন্তু মন দিয়ে শুনতে হবে। দেখেন, আপনি যদি মন দিয়ে শুনেন, লাভটা কিন্তু আপনার হবে, আপনাকে মন দিয়ে কথাগুলো শুনতে হবে। এখানে রুমা আপা ক্লাস করছে, শ্যামল চন্দ্র ভৌমিক রয়েছে, যারা আমার ব্যাচের অনেক আগে থেকে ক্লাস করছে, প্রত্যেকেই কিন্তু আমার কথাগুলো খুব মন দিয়ে শুনে, খুব। এবং কথা বললেই, আমি যখন কথা বলাটা শেষ করি, তখন কিন্তু তারা উত্তর দিতে পারে। আপনাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, আপনি কি করছেন বা না করছেন এটা কিন্তু আপনিই বুঝতে পারছেন। তো আমার কথাগুলো মন দিয়ে শুনতে হবে, মন দিয়ে না শুনলে আপনি 1 বছর ক্লাস করলেও শিখতে পারবেন না। আর সর্বশেষ শিক্ষকের দোষ হয় যে স্যার আপনি তো ভালো পড়াতে পারেন নাই। লিপিকা রানী প্লিজ আনমিউট করেন তো একটু আপনি, দিদি একটু আনমিউট করেন। হ্যাঁ আপনি বলেন, আমি কি কি বলেছি এইগুলার নাম বলতে হবে, চার ভাইয়ের নাম বলেছি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর বাংলা অর্থ কি? ধন্যবাদ। তারপর বলেন, বলে যান। হুম। এটা হচ্ছে পুরা, আমি বলে দেই, আমি হেল্প করি, এটা হচ্ছে পুরা ঘটিত বর্তমান কাল। হ্যাঁ, পুরা ঘটিত বর্তমান কাল। আর তারপর কি রয়েছে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইটার বাংলাটা কি একটু বলতে পারবেন? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল, পুরা ঘটিত ঘটমান বর্তমান কাল। অর্থাৎ যে কাজটি একটু আগে শুরু হয়েছে কিন্তু এখনো ঘটমান রয়েছে, পুরা ঘটিত মানে পূর্বে ঘটে গেছে, অর্থাৎ পূর্বে শুরু হয়ে গেছে, এখনো চলছে। যেমন আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, ছেলেরা মাঠে 2 ঘন্টা ধরে ফুটবল খেলছে, তারা 1980 সাল থেকে এই বাড়িতে বসবাস করছে। অতীতে কাজটি শুরু হয়েছে কিন্তু এখনো চলমান রয়েছে। আমার কথাটা কি বুঝতে পেরেছেন? তো তো মনোযোগ দিয়ে আমার কথাগুলো, হ্যাঁ 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 অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, এখানে সময়ের উল্লেখ থাকবে। এখানে একটা বিষয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে কিন্তু সর্বদা সময়ের উল্লেখ থাকবে। কি থাকবে বলেন? সময়ের উল্লেখ থাকবে। আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, কি বললাম? আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যদি বলা হয় আমি ভাত খাচ্ছি, আমি স্কুলে যাচ্ছি, তারা ফুটবল খেলছে, সে অঙ্কটি করছে, এইগুলা হচ্ছে
কন্টিনিউয়াস টেন্স, সিম্পল কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি ভাত খাচ্ছি, কখন খাচ্ছি? বর্তমান কালে খাচ্ছি। কিন্তু এটার সঙ্গে যদি একটু শুধু সময়টা জুড়ে দেন, তাহলে এটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কোন টেন্স হয়ে যাবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর ইউ ওকে? থ্যাংক ইউ। হ্যাঁ, আমি বলেছি, আমি 2-3 বার করে বলেছি। আপনি কি শুনতে পারছেন আমার কথা ভালোভাবে? নেটওয়ার্কের সমস্যা না হলে আরেকটা বিষয় বলি, দেখেন একটু খাতা এবং কলম নিয়ে বসবেন, হ্যাঁ? যে বিষয়গুলো আমি বারবার রিপিট করব, যে বিষয়গুলো আমি বারবার রিপিট করব, এগুলা কিন্তু লিখে রাখতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর অর্থ হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল। পুরাঘটিত বর্তমান কাল, যে কাজটি পূর্বে ঘটে গেছে কিন্তু যার ফলাফল এখনো বিদ্যমান, এখনো বর্তমান রয়েছে, তাকে পুরাঘটিত বর্তমান কাল বলে। কি বলেছি বলেন? নাসরিন আপার ওখানে নেটওয়ার্কের খুবই সমস্যা হচ্ছে, আমি যেটা বুঝতেছি খুবই সমস্যা। আমার কথা আপনি স্পষ্ট শুনতে পারছেন না। অন্যরা কি শুনতে পারছেন? ফাতেমা আপা? দেখছেন ফাতেমা আপা কিন্তু আমেরিকা থেকে ক্লাস করছে, আপনারা হয়তো জানেন না, আমি বলে দেই। ফাতেমা মঞ্জুরি আপা, উনি একজন স্কুল টিচার। উনি কিন্তু সুদূর আমেরিকা থেকে আপনাদের সঙ্গে ক্লাস করছে, তো উনি শুনতে পারছে। নাসরিন আপা নেটওয়ার্কটা একটু ক্লিয়ার করবেন, আমি যেটা বলছি। লিপিকা দিদি শুনতে পারছেন? আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে ক্লাস করছেন? বরগুনা, সরি, বরগুনা ডিস্ট্রিক্টের তাওতলী উপজেলা থেকে। ও আচ্ছা আচ্ছা, আপনি কি টিচার? না স্যার, আমি ওই প্রাইভেট সেক্টরে জব করি। আমার হোম ডিস্ট্রিক্ট বরিশালে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আমরাও তো এই মুহূর্তে বরিশাল থেকে ক্লাসগুলো করছি, সমস্যা নাই। আচ্ছা, তো দেখেন এখানে বিষয়টা হচ্ছে যে আমাদেরকে টেন্সটা যদি ভালোভাবে শিখতে হয়, তাহলে ভার্বের পরিবর্তন শিখতে হবে। ভার্বের পরিবর্তনটা কেমন? ইট, এট, ইটেন, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, রাইট, রোট, রিটেন, স্পিক, স্পোক, স্পোকেইন, টেক, টুক, টেকেন, সি, স, সিন, মেক, মেড, মেড। এগুলো কি মুখস্থ করা লাগবে নাকি লাগবে না বলেন? লাগবে স্যার, কে- অবশ্যই। কেন লাগবে এগুলো? এগুলো শিখে কি করব? হ্যাঁ, সবাই এভাবে একটু পার্টিসিপেট করুন, তাহলে খুব ভালো হবে, ক্লাসটা খুব এনজয়েবল হবে। অর্থাৎ যেমন আমি যদি বলি সে ভাত খায়, হি ইটস রাইস, কিন্তু এই বাক্যটাকে যদি পাস্ট টেন্সে বলি সে ভাত খেয়েছিল গতকাল, তখন কি ইটস ব্যবহার করে করা যাবে? যাবে না। তখন ভার্বের ভি টু ফর্মটা ব্যবহার করতে হবে। তখন ব্যবহার করতে হবে হি এট রাইস। হাসনা আপা, আসসালামু আলাইকুম। ক্যান ইউ হেয়ার মি? ওকে, আপনি জয়েন করেছেন, অনেক ধন্যবাদ। আজকে আমি বেসিকের উপরে ক্লাস নিচ্ছি, অর্থাৎ বেসিকেরও বেসিক, প্রি বেসিক, যে ক্লাসগুলো আমরা অনেক আগে করেছিলাম সেই ক্লাসগুলো এখন আবার রিপিট করছি। এবং এই ক্লাসগুলোই আমি বারবার রিপিট করব, কারণ এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, হ্যাঁ? আমি এখন টেন্স নিয়ে কথা বলছি, টেন্সে কোনো দুর্বলতা থাকলে কাটাতে পারবেন। তো বলা হচ্ছে যে আমাদের এই কনজুগেশন অফ ভার্বটা, এটা কিন্তু আমাদের প্রথমেই শিখতে হবে। আচ্ছা, তারপর আমি যে জায়গাটাতে ছিলাম, দেখেন প্রেজেন্ট টেন্সটা হচ্ছে চার ভাই: প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বর্তমান কালে কোনো কাজ করা হয়ে থাকে অথবা অভ্যাসগতভাবে করা হয়। দেখেন আমাদের এত সংজ্ঞা বা এত কোনো কিছুর দরকার নেই, আমরা টেন্সটা খুব একটু সহজে শিখি। যেমন আমি যদি এখানে একটা বাক্য লিখে ফেলি, ফোনে গান শোনা মাইক্রোফোনে গান শোনা যাচ্ছে? আচ্ছা, সমস্যা নেই, আমি এখনই মিউট করে ওটা ঠিক করে দিচ্ছি। আপনাদের কোনো সমস্যা হলে একটু বলবেন। আচ্ছা দেখেন, আমি এখানে বিষয়টা একটু লিখি, চারটা টেন্স লিখে ফেললে বুঝতে আমাদের খুব সহজ হবে। যেমন এই জায়গাটাতে আমি লিখতে পারি, একটা বাক্য লিখলাম ছোট করে, আই ইট, ই এ টি। আই ইট শব্দের অর্থ খাই। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। যখন কন্টিনিউয়াস হবে তখন এই আই এর পরে অতিরিক্ত একটা অ্যাম যোগ করতে হবে। কি যোগ করতে হবে? অ্যাম। আমরা সবাই খুব মনোযোগ দিয়ে দেখবো, আই অ্যাম। দেখেন আবারও সেই ইট লিখে ফেললাম, ই এ টি। কি লিখলাম বলেন তো? আই ইট, প্রথম বাক্যটা লিখেছি আমি খাই, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে হবে হচ্ছে আমি খাচ্ছি, আমি খাচ্ছি। দেখেন আই ইট মানে আমি খাই, আর আই অ্যাম ইটিং হবে, ইটের সঙ্গে অতিরিক্ত একটা আই এন জি, আই অ্যাম ইটিং। আই ইট মানে আমি খাই, আই অ্যাম ইটিং মানে আমি খাচ্ছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়ে যাবে? ওই আইটাকে আমি বাদ দিতে পারবো না, কারণ ওর সঙ্গে আমার একটা আত্মীয়তা হয়ে গিয়েছে। আইটা আবার বসিয়ে দিলাম,
আই এরপরে একটা অতিরিক্ত হ্যাভ বসাতে হবে, HAVE। দেখেন একটু লক্ষ্য করি আমরা, প্রথম সেন্টেন্সটা ছিল হচ্ছে আই ইট, আমি খাই। পরের সেন্টেন্সটা আমি এখানে কি কি পরিবর্তন করেছি, এখানে আমি পরিবর্তন করেছি দেখেন, এই আই এর জায়গায় বসে গেছে, এখানে একটা অতিরিক্ত অ্যাম নিয়ে এসেছি, আই অ্যাম। এরপর ইটের পর আইএনজি দিয়েছি, ইটিং। আই ইট প্রথম বাক্য, প্রেজেন্ট ইনডেফিনিট আই ইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস আই অ্যাম ইটিং। দেখেন আমি কোনো অবজেক্ট বা কর্ম কিন্তু দিচ্ছি না, আপনারা ইচ্ছা মতো কর্ম দিতে পারবেন। আই ইট আমি খাই, কি খাই, ভাত খাই, আই ইট রাইস। আমি বিরিয়ানি খাই, আই ইট বিরিয়ানি। আমি আপেল খাই, আই ইট অ্যান আপেল। আমি কমলা লেবু খাই, আই ইট অ্যান অরেঞ্জ। আপনি ইচ্ছা মতো এখানে অবজেক্ট এনে বসাতে পারবেন। তাহলে আই ইট, আই অ্যাম ইটিং, আর এরপর একটা কি লিখবো বলেন তো, আই হ্যাভ ইটেন, EATEN, আই হ্যাভ ইটেন। দেখেন এর অর্থটা হয় হচ্ছে আমি খাইয়াছি। আই হ্যাভ ইটেন এর অর্থটা কি দাঁড়ালো, আমি খাইয়াছি। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা কোন টেন্স হলো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা কোন টেন্স হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই ইট আমি খাই, আই অ্যাম ইটিং আমি খাচ্ছি, আই হ্যাভ ইটেন আমি খাইয়াছি। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আবারও সেই সাবজেক্ট আই বসাতে হবে। এরপরে দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ ছিল, এখানেও সেই HAVE হ্যাভ বসিয়ে দিলাম। আই হ্যাভ অতিরিক্ত একটা বিন দিতে হবে, BEEN। আই হ্যাভ বিন ইটিং, EATING। আই হ্যাভ বিন ইটিং, FOR, ফর ANHOUR। কি লিখলাম, আই হ্যাভ বিন ইটিং ফর অ্যান আওয়ার। এই একটা উদাহরণ যে বুঝতে পারবে সে বাদ বাকি সবগুলা পারবে। হুম, তাহলে এখানে কি করেছি আমি, প্রথমে লিখেছি আই ইট আমি খাই, আই অ্যাম ইটিং আমি খাচ্ছি, আই হ্যাভ ইটেন, আই হ্যাভ বিন ইটিং। দেখেন পরিবর্তনটা কি কোন জায়গায় করতে হয়, আই ইট এটার কোনো পরিবর্তন হবে না, তবে এখানে ভার্বের পরে একটু পরিবর্তন হয়। বলেছে আমি খাই, আই ইট, তুমি খাও, ইউ ইট। কিন্তু আমি যদি বলি রহিম খায়, রহিম ইট দেওয়া যাবে না, কারণ ইংরেজি গ্রামারে বলা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হচ্ছে এই রহিম, এবং এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হওয়ার কারণে এই ভার্বের পরে ইয়েস বা ইয়েস বসে, রহিম ইটস, হি ইটস। কিন্তু দে ইটস হবে না, দে মানে তারা, প্লুরাল। আবার এখানে দে ইট হবে। পরিবর্তনটা কি হয় দেখেন, আই অ্যাম ইটিং কি হবে, এই দেখেন আই এর পরে অ্যাম বসেছে, এখানে সাবজেক্ট অনুসারে কখনো কখনো ইজও বসতে পারে, কখনো আরও বসতে পারে। আই অ্যাম ইটিং অথবা হি ইজ ইটিং, দে আর ইটিং। এখানে সাবজেক্ট অনুসারে, এখানে সাবজেক্ট অনুসারে কিন্তু এটার পরিবর্তন হয়ে যায়। সাবজেক্ট অনুসারে এই অক্সিলারি ভার্ব, মেইন ভার্বটা হচ্ছে ইট এর সঙ্গে আইএনজি যুক্ত হয়েছে ইটিং, আর অক্সিলারি ভার্বটা হচ্ছে অ্যামিজার। অক্সিলারি ভার্বটা কি হবে বলেন, অ্যামিজার, মনে রাখবেন। এরপর দেখেন আই ইট, আই অ্যাম ইটিং, এরপর হচ্ছে আই হ্যাভ ইটেন। কি বলা হচ্ছে, আই হ্যাভ ইটেন সাবজেক্ট অনুসারে কখনো হ্যাভ আবার কখনো হ্যাজ হয়। যদি এখানে হি থাকতো আই এর জায়গায়, আই এর পরিবর্তে, তখন এখানে হ্যাজ হতো, হি হ্যাজ ইটেন। কি বললাম, হি হ্যাজ ইটেন। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে আই হ্যাভ বিন হতে পারে, আবার সাবজেক্ট অনুসারে যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলেছেন হি হ্যাজ, এখানেও কিন্তু হি হ্যাজ বিন, আই হ্যাভ বিন আর হি হ্যাজ বিন, করিম হ্যাজ বিন। এটা সাবজেক্ট অনুসারে কিন্তু এখানে পরিবর্তন হবে। আবার দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের পরে যেমন একটা আইএনজি দিয়েছিলেন ইটের সঙ্গে ইটিং, এখানেও কিন্তু আই হ্যাভ বিন ইটিং দিতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এরা একই মায়ের পেটের দুই ভাই, দেখতে কিন্তু প্রায় একই রকম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে শুধু সময়ের উল্লেখ থাকে, আর কোনো পরিবর্তন হয় না। তো এই কথাটা শিখে আমরা কিন্তু এই টেন্সটা সবগুলোই এক বাক্যে করতে পারি। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাধারণভাবে কোনো কাজ হয়ে থাকে বা হয় এমন বুঝালে তার কালকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। সাবজেক্টের পরে V1 প্লাস এক্সটেনশন বসে। আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, তুমি স্কুলে যাও, সেই স্কুলে যায়, হি গোস টু স্কুল। দেখেন অলরেডি আমি এগুলো আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। কিভাবে চিনবেন এইগুলা যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সাধারণ বর্তমান কাল, বাংলা ক্রিয়ার শেষে এইগুলা থাকে, রস্বই, আ, অ, এ, ও অন্ত্যেষ্টিয়।
যেমন সে স্কুলে যায়, আমি স্কুলে যাই, দেখেন একটা রস্বইকার রয়েছে। যায় বললে অন্ত্যেজয়কার অন্ত্যেষ্টিয়, তাই না? তারা ক্রিকেট খেলে, এই যে লয় এ কার, শেষে একটা এ রয়েছে। এইগুলা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এগুলা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কিভাবে গঠন করবেন? সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস এক্সটেনশন, আমি এই মাত্র দেখিয়েছি। এই দেখেন আই ইট, এখানে যদি আমি একটা অবজেক্ট জুড়ে দিতাম, আই ইট রাইস। এই এক্সাম্পল দেখে দেখে বাক্যের গঠন প্রণালী লেখা যায়। সাবজেক্ট হচ্ছে আই, তারপর ভার্বের ভি অন ফর্ম ইট, আর তারপর অবজেক্ট হচ্ছে রাইস। তো এইভাবে বলা যায় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন প্রণালী এই যে সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস এক্সটেনশন, সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস এক্সটেনশন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি আপনাদের দেখিয়ে এসেছি। বাংলা ক্রিয়া শেষে তেসি তেসো থাকবে। আমি ভাত খাচ্ছি, সে স্কুলে যাচ্ছে, তারা মাছ ধরছে, সে বাড়িটিতে রং করছে, মিনা গান গাইছে। হুম, তেসি তেসো থাকবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এর গঠন প্রণালীটাও খুব সহজ। প্রথমে হচ্ছে সাবজেক্ট দিতে হবে, তারপর একটা অক্সিলারি ভার্ব অ্যামিজার দিতে হবে, তারপর মূল ভার্বের পর আইএনজি দিতে হবে, তারপর এক্সটেনশন দিতে হবে। আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল। সে বাজারে যাচ্ছে, হি ইজ গোয়িং টু মার্কেট। আমি আপনাকে কি বলেছিলাম? আমি বলেছি আমি স্কুলে যাচ্ছি, এখানে স্কুল বাদ দিয়েছিলাম, আমি এইভাবে শিখিয়েছি আই এম গোয়িং, আমি খাচ্ছি আই এম ইটিং, আমি খেলছি আই এম প্লেইং। আমি খেলছি কি হবে বলেন? আই এম প্লেইং। একেবারে সহজ, শুধু মন দিয়ে একটু দেখবেন, ক্লাস রেকর্ড গুলো একটু দেখবেন। তারপর কি আছে? তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল। বাসটি 4টায় ছাড়বে, দা বাস উইল লিভ। আচ্ছা, এটা আলাদা, পরে নিয়ার ফিউচার, নিকট ভবিষ্যৎ, এটা পরে বুঝাবো। তো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ চলমান বা ঘটমান বর্তমান কাল। চলমান বা ঘটমান বর্তমান কাল, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমি বিরিয়ানি খাচ্ছি, তারা বাড়িটিতে রং করছে, সে অঙ্ক করছে, সে মাঠে খেলা করছে। আমার বাবা বাড়ি আসছে, অর্থাৎ আসিতেছে, খামিং। এই বাক্যগুলা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপর দেখবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপর কি দেখবো বলেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা একটু দেখতে চাই। যেমন দেখেন, কোনো কাজ শেষ হয়ে গেছে অথচ তার ফল এখনো বিদ্যমান আছে, এমন বুঝালে তার কালকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেমন সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি প্লাস এক্সটেনশন। কি বললাম? বলা হচ্ছে এই যে বাক্যটা দেখেন, আমি একটু আগে যে বাক্যটা করেছি, আই হ্যাভ ইটেন, আই হ্যাভ ইটেন, কি বললাম? আই হ্যাভ ইটেন, সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ, সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ, তারপর হচ্ছে মূল ভার্বের ভি থ্রি। তারপর কি হবে? মূল ভার্বের ভি থ্রি। সে কাজটি করিয়াছে বা করেছে, সাধু ভাষায় বললে করিয়াছে, চলিত ভাষায় বললে করেছে। তো যদি বলি সে কাজটি করেছে বা সে করেছে, হি হ্যাজ ডান। আর যদি বলি সে কাজটি করেছে, হি হ্যাজ ডান দা ওয়ার্ক। কি হবে বলেন? হি হ্যাজ ডান দা ওয়ার্ক, সে কাজটি করেছে। আমি বাজারে গিয়েছি, আই হ্যাভ গন টু মার্কেট। আমি বাজার বাদ দিয়ে যদি বলি আমি গিয়েছি, আই হ্যাভ গন। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। মনে রাখবেন, সাবজেক্ট অনুসারে হ্যাভ বা হ্যাজ বসে, তারপর মূল ভার্বের ভি থ্রি বসে। সাবজেক্ট অনুসারে হ্যাভ বা হ্যাজ বসে, তারপর মূল ভার্বের ভি থ্রি বসে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আরেক এর গঠন প্রণালীটা কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি প্লাস এক্সটেনশন। বাংলা ক্রিয়া শেষে ইয়াসি, ইয়াসো, ইয়াসেন থাকবে। আমি কাজটি করিয়াছি, তারা একটি মাছ ধরিয়াছে, সে আজ ঢাকায় গিয়েছে। এগুলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আমাদের স্পোকেন ইংলিশে খুব বেশি প্রয়োজন হয় না, তারপরও এটা আমরা করব। কোনো কাজ পূর্বে শুরু হয়ে এখনো চলছে বোঝালে তার কালকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। যেমন আমি 1 ঘন্টা ধরে মাঠে ফুটবল খেলছি, তারা 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছে, তারা 5 বছর ধরে এই স্কুলে পড়াশোনা করিতেছে। দেখেন, তাহলে কোনো কাজ পূর্বে শুরু, এখানেও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো বাংলা ক্রিয়া শেষে তেসি তেসো তেসেন এইগুলা থাকবে। আমরা 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, উই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার। দেখেন কিভাবে কি করা যায় এই বাক্যগুলা। এই বাক্যগুলো আমাদেরকে করতে হবে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস মেইন ভার্বের পর আইএনজি প্লাস সিন্স বা ফর প্লাস অবজেক্ট। আমরা একটু বাক্য দেখি। যেমন দেখেন, আমি 2 ঘন্টা যাবত হাঁটছি। কি বললাম? আমি 2 ঘন্টা যাবত হাঁটছি।
আই হ্যাভ বিন ওয়াকিং ফর 2 আওয়ার্স। কিভাবে বাক্য গঠন করবেন? প্রথমে সাবজেক্ট দিতে হবে, যে কোনো একটি সাবজেক্ট আপনি দিতে পারেন, আই, উই, হি, সি, দে, বিভিন্ন এখানে কারো নাম। তো সাবজেক্টের পরে হ্যাজ বিন বা হ্যাভ বিন, সাবজেক্টের পরে হ্যাজ বিন বা হ্যাভ বিন, তারপর মূল ভার্বের পর আইএনজি, তারপর সিন্স বা ফর, তারপর বাকি অংশ। তো সিন্স বা ফর আপনি কোথায় বসাবেন? যাবত বা ধরে, বাংলা বাক্যের ভিতরে যদি যাবত বা ধরে থাকে তাহলে সিন্স, সরি, যাবত বা ধরে থাকলে ফর। আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার। আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার। আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। আচ্ছা, তারা 1980 সাল থেকে এই বাড়িতে বসবাস করছে। দে হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস, দে হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস সিন্স 1980। দেখেন 1980 সাল থেকে, হইতে থেকে চেয়ে এমনটি হলে সেখানে সিন্স হবে, আর যাবত বা ধরে থাকলে সেখানে ফর হবে। যাবত বা ধরে থাকলে সেখানে কি হবে? ফর হবে। যেমন আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স। তো এই যে বাক্যগুলো আমি 4টা বাক্য বুঝালাম, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। লিপিকা রানী, আপনি এই বাক্যগুলো একটু বলেন তো। আপনি 4টা টেন্সের 4টা বাংলা বাক্য বলবেন, ওই বাংলা বাক্যগুলোর একটু ট্রান্সলেট গুলো আমাকে বলবেন, ট্রান্সলেশন। স্টার্ট নাও। টেন্স। ওকে, বলো। হ্যাঁ, হ্যাঁ, তারপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সে বাজারে যাচ্ছে, ধন্যবাদ। গোয়িং টু মার্কেট। হুম, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হুম, বলেন। সে আহ, নাসরিন সে আপা বলেন, কাজটি নাসরিন আপা এটা বলেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলেন। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। ধন্যবাদ, হি হ্যাজ ডান দা ওয়ার্ক। আরো কয়েকটা বাক্য বলেন। তারপরে হচ্ছে হ্যাঁ, আহ, আহ, দেখেন আমরা এগুলা এমন ভাবে পড়বো, এমন ভাবে বুঝে বুঝে মুখস্থ করব, এটা হচ্ছে আমরা না বুঝে কখনো জায়গায় একটা স্কিপ করে অন্য জায়গায় যাব না। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে একেবারে সহজ, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল বিদ্যমান আছে। যদি বলা হয় আমি কাজটি করেছি, আমি একটি কমলা খেয়েছি, তারা আই তারা ফুটবল খেলেছে, সে একটি গাড়ি কিনেছে, সে একটি মোটর সাইকেল কিনেছে। দেখেন কিনেছে বললে কিন্তু এটা অতীতকাল বোঝাচ্ছে না। অতীতকাল হলে এমনটি হয়তো সে একটি জামা কিনেছিল, কিন্তু আমি যদি বলি সে একটা জামা কিনিয়াছে বা কিনেছে, তখন কি বুঝায়? এটা আজকেই কাজটা একটু আগে সমাপ্ত হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে। এগুলাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। সাবজেক্টের পরে এখানে সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ বসে, প্লাস ভার্বের ভি3 বসে। যেমন আই হ্যাভ কট ফিশ, আমি মাছ ধরিয়াছি, ভার্বের ভি3 ক্যাচ, কট, কট। সে একটি জামা কিনেছে, হি হ্যাজ বট এ শার্ট। তারা স্কুলে গিয়েছে, তারা স্কুলে গিয়েছে, দে হ্যাভ গন টু স্কুল, দে হ্যাভ গন টু স্কুল। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অর্থ হচ্ছে পুরা ঘটিত বর্তমান কাল, পূর্বে ঘটে গেছে কিন্তু তার ফল এখনো বর্তমান আছে, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। মানে হচ্ছে স্যার, আমার সময় আমি কিন্তু বলতে পারি, কিন্তু একটু সময় নেই, মানে হ্যাঁ, চট হ্যাঁ, করে বলতে এখন পারি না। কিন্তু দেখেন চট করে বলাটার অভ্যাস আমাদের করতে হবে, কেন জানেন? কারণ যখন আপনি ইংরেজিতে কথা বলবেন তখন আমরা বাঙালি মানুষ, তাই না? যে কোনো দেখবেন আমরা রাত্রে যখন স্বপ্ন দেখি, আপনি স্বপ্ন দেখেন তো? আমি কিন্তু দেখি, তাই না? তো আমরা সবাই স্বপ্ন দেখি। তো স্বপ্ন কিন্তু আমরা দেখবেন বাংলা ভাষাতে দেখি। আমরা কি কেউ কখনো ইংরেজিতে বা হিন্দিতে, আরবি, উর্দুতে কি কেউ স্বপ্ন দেখেছেন? দেখেননি। আমাদের স্বপ্নের সঙ্গে, রক্তের সঙ্গে বাংলা ভাষাটা মিশে আছে। আপনাকে বললাম যে মোবাইল ফোনের উপরে আপনি একটা প্রেজেন্টেশন দেন, একটা প্যারাগ্রাফ বলেন মুখে মুখে, তখন আপনাকে ব্রেনে বাংলায় আনতে হবে বাক্যগুলা, সেইগুলা দেন অ্যান্ড দেয়ার বিদ্যুৎ গতিতে আপনাকে ইংলিশে ট্রান্সলেট করে দিতে হবে। এই জন্য
এই যে আপনি ভেবে ভেবে লেখা যায়, কিন্তু ভেবে ভেবে তো আর বলা যায় না। তো বলতে গেলে আমাদেরকে ফ্লুয়েন্সিটা অর্জন করতে হবে। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেমন, হ্যাঁ হ্যাঁ, বলাটা আমি প্র্যাকটিস করাচ্ছি। আমি রেগুলার ওয়েতে আপনাদের এই ক্লাসগুলো, বেসিকের ক্লাসগুলো নিব আমি। এই 8টার দিকে এরকম, কালকে শনিবার ছুটির দিনও রয়েছে, কালকে আমি দিনের বেলায় নিতে পারি, বিকেলের দিকে আমি আগে থেকে নোটিশে জানিয়ে দিব। যারা বেসিকে দুর্বল, কয়েকটা ক্লাস করেন, দেখবেন বেসিকের দুর্বলতাটা থাকবে না। টেন্সটা খুব ভালো করে আয়ত্ত করতে হবে, রপ্ত করতে হবে। টেন্সটা যে যত বেশি ভালো করে করতে পারবেন, তার কিন্তু তত বেশি লাভ হবে, ইংরেজিতে দ্রুত কথা বলতে পারবেন। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা, যেমন আমি গিয়েছি, আই হ্যাভ গন, আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। হ্যাঁ, আই হ্যাভ ডান, আমি করেছি কি, আই হ্যাভ ডান দ্য সাম, আমি অঙ্কটি করেছি। বুঝতে পেরেছেন? সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ প্লাস ভার্বের ভি 3 প্লাস অবজেক্ট। লিপিকা রানী, ক্যান ইউ হেয়ার মি? তাহলে এগুলো বলেন তো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কয়েকটা বাক্য বলেন, বাংলা প্লাস ইংলিশ, দেখি আমরা কতটা পারি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, বলেন, হচ্ছে, বলেন, হচ্ছে হচ্ছে। ধন্যবাদ, তারপর? হুম, অফিস, হ্যাঁ, থ্যাংক ইউ। কিনেছে, আমি মাছ কিনেছি। তাহলে আই হ্যাভ, আই আই হ্যাভ এই জন্য আই বলি, হ্যাভ দেখেন, এই জন্য বলি আমাদেরকে প্রচুর ভার ফর্ম, প্রচুর ভার ফর্ম মুখস্থ করতে হবে। কেনা ইংরেজি হচ্ছে বাই, আর কিনেছি বললে হবে বট, কিনেছি বললে বাই, বট, বট। হুম, ইয়েস, এই ভি 3 গুলা কিন্তু মুখস্থ করতে হবে। হ্যাঁ, এই যে ভার্বের ভি 3 যে অংশগুলা না, এটা খুব বেশি পরিমাণে মুখস্থ করবেন, তাহলে দেখবেন আপনি খুব দ্রুত কথা বলতে পারছেন, কথা বলাটা আপনার কাছে খুব ইজি হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ। বলেন তো, আমি একটি চিঠি লিখেছি। নাসরিন আপা বলেন। আমি একটা বাড়ি তৈরি করেছি। তারা একটা গান গেয়েছে। না, দে তো অনেক প্লুরাল, দের পরে হ্যাভ বসবে। সিঙ্গিং হবে কেন? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কখন আইএনজি আসবে? এখানে তো ভার্বের ভি 3 আসবে। হুম, তাহলে লিপিকা দিদি ভুল বলেছেন, যে সিঙ্গিং হবে না, এখানে সর্বদা, সর্বদা ভার্বের ভি 3 হবে। দে হ্যাভ সিং মানে গান গাওয়া, সিং, স্যাং, সাং, সিং এর ভি 3 হচ্ছে সাং, কি হবে? সাং। দে হ্যাভ সাং এ সং। সে আমার কলমটি চুরি করেছে। হুম, হা- চুরি করেছি কি? হ্যাঁ, দেখেন, এই জন্য বলছি যে চুরির ইংরেজি কি, তাই না? এইখান থেকে আমাদের কিন্তু হ্যাঁ, পূর্ব থেকে দেখেন এগুলো মুখস্থ করা লাগবে। হ্যাঁ, এখানে আছে দেখেন, এস্টেল মানে চুরি করা, এস্টেল, এস্টোল, এস্টোলেন, স্টিল। হ্যাঁ, আমরা অনেক সময় স্টিল বলি, এটা উচ্চারণ হবে এস্টোল, এস্টেল। এস্টেল মানে চুরি করা, এস্টেল, এস্টোল, এস্টোলেন, স্টোলেন। সে আমার কলমটি চুরি করিয়াছে, হি হ্যাজ স্টোলেন মাই পেন। হি, দেখেছেন? তাহলে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এখান থেকে, হ্যাঁ বলেন। হুম, থ্যাংক ইউ, বলেন। হুম, 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 অনেক ধন্যবাদ।
দেখেন ফাতেমা আপা যেভাবে বলেছে এইভাবে অবজেক্ট ছাড়া কেউ বলতে পারবেন দ্রুত গতিতে অনেকগুলা, যেমন আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, আই হ্যাভ গন আমি গিয়েছি, আই হ্যাভ প্লেড আমি খেলিয়াছি, আই হ্যাভ ওয়াচড আমি দেখিয়াছি, আই হ্যাভ সিন আমি দেখিয়াছি, আমি ঘুমিয়েছি আই হ্যাভ স্লেপ্ট, তারা কিনেছে দে হ্যাভ বট, যদি বলা হয় তারা একটা গাড়ি কিনেছে দে হ্যাভ বট এ কার, তারা একটা বাড়ি কিনেছে দে হ্যাভ বট এ হাউস। এইভাবে বিষয়টা যদি মনে মনে আপনার ব্রেনে খুব ভালোভাবে বুঝতে পারেন, তাহলে আপনার জন্য বাক্যটা তৈরি করা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তাহলে আপনার জন্য এই বাক্যগুলা অনেক সহজ হয়ে যাবে। দেখেন আমি ক্লাসটা খুব বড় করে সাজিয়েছিলাম, অনেক সময় ধরে নিব ভাবছিলাম, কিন্তু আসলে আমি খুব অসুস্থ বোধ করছি, অসুস্থতা এখন আমার মাথায় যন্ত্রণা করছে। আগামীকাল হয়তো আমি ক্লাসটা নিব, আমি আগামীকাল আপনাদের নোটিশ দিব, এই যেখান থেকে আমি শেষ নামাচ্ছি এখান থেকে আমি আবার শুরু করব। তো আজকে হচ্ছে প্রেজেন্ট টেন্সের যে চারটা বিষয় আমি আপনাদেরকে দেখালাম, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটা টেন্স আপনারা আজকে আমার এই ক্লাস রেকর্ডটা খুব ভালোভাবে দেখবেন, এবং এই শীটটা আমি দিয়ে দিচ্ছি, এইখান থেকে আপনারা এই টেন্সটা খুব ক্লিয়ার করবেন। প্রেজেন্ট টেন্স সম্পর্কে যেন কারো কোথাও কোনো সমস্যা না থাকে, যদি থাকে আগামীকাল আমি সেটা আবার সলভ করে দিব। তো এই প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই টেন্সগুলো আপনারা খুব ভালোভাবে ক্লিয়ার করে ফেলেন। হুম। এখানে যেন আগামীকাল কারো কোনো সমস্যা না থাকে, আর যদিও থাকে আমি দেখে দিব। আগামীকাল পাস্ট টেন্স এর চার প্রকার, চার ভাই, এবং ফিউচার টেন্সের যে চার প্রকার, এই মোট 8 প্রকার টেন্স, এবং সঙ্গে আমরা মডাল ভার্বটাও আগামীকাল দেখব। আমাদের যে 7টা বিষয় আজকে আমরা, যারা ক্লাসে শুরুতেই ছিলেন, এই 7টা বিষয় আমরা 2 থেকে 3টা ক্লাসের মাধ্যমে আমরা কমপ্লিট করে ফেলবো। তো দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম টু এভরিওয়ান।